এআই এটা জানতে হলে অনেকে যেটা একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে এআই সম্ভবত মানুষের চাকরি কমিয়ে দেবে। দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে আহ, মানুষ কিন্তু বেকার হয়ে যায় নাই, তাই না? আপনার কলমের পরিবর্তে যখন টাইপরাইটার আবিষ্কার হয়েছে, মানুষ কিন্তু বেকার হয়ে যায় নাই। এখন আমরা ভয়েস টাইপ করি, আমি তো ভুলে গেছি কবে শেষ টাইপ করেছি। সবসময় আমি বাংলা হোক ইংরেজি হোক আমি ভয়েস টাইপ করি। তার মানে কি আমাদের মানে যারা এই কাজটা করতেন টাইপিস্ট, তাদের চাকরি চলে গেছে? না, তো এটা যায় না। এআই মানুষের একটা টুলস হিসেবে কাজ করবে। আর যারা ইংরেজি জানে না, তাদের জন্য আমরা কিন্তু বাংলা এলএলএম, আপনি যদি বড় আমাদের পলিসি পেপারটা পড়ে থাকেন, আমরা বাংলা এলএলএম এর কথা লিখেছি এখানে। এটা যদি করি তাহলে যারা বয়স্ক, যারা আহ, ইংরেজি জানে না, তাদের জন্য এটা একটা হেল্প হবে। এখন আসেন ট্রেনিং। ট্রেনিংটা কখন সাকসেসফুল হয়? যখন আপনার ট্রেনিংটা ভ্যালু অ্যাড করে। যখন একজন মানুষ জানে যে এই ট্রেনিংটার ফলে আমার চাকরি জীবনে এই সুবিধা হবে, আমার কর্মজীবনে এই সুবিধা হবে, আমার রোজগারের এই সুবিধা হবে, আমার ক্যারিয়ারে এই সুবিধা হবে, তখন সেটা সে সিরিয়াসলি করে। তা না হলে যেটা হয়, ওই ট্রেনিংটা একটা আম, কি বলে, প্লেজার ট্রিপের মতো হয়ে যায় আর কি। যাচ্ছে, আসতেছে, টাকা নিচ্ছে, বাস শেষ। আসার দিন সব ট্রেনিং ডকুমেন্টস সব ফেলে রেখে চলে আসে। আমি এটা নিজে দেখেছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম। ওখানে আমরা কলেজ থেকে শিক্ষকদের এনে ট্রেনিং দিতাম। দেখা যেত ট্রেনিং শেষে ওই ওরা তো সব ডরমিটরিতে থাকতো, ওখানে গিয়ে দেখা যেত যে ওই ট্রেনিং ম্যাটেরিয়াল সব রেখে চলে গেছে। তা আমরা এই ধরনের ট্রেনিং যেন না হয়, সেই ব্যবস্থা করবো। একটা ইকোসিস্টেম যদি আমি তৈরি করতে পারি, সে আমি কি বিষয়ে ট্রেনিং দেবো? আমি যদি এখন ট্রেনিং দিতে চাই আপনার সাংবাদিকতা বিষয়ে, যে আপনার এআই ড্রিভেন স্মার্ট জার্নালিজম কিভাবে হবে, আমি আপনার বাংলা ভিশনের সাথে, আমি মনে করেন যে সময় টেলিভিশনের সাথে, একাত্তর টিভির সাথে, আর ডিবিসি, এই এই কয়টা চ্যানেলের সাথে আমি চুক্তি করলাম যে আমরা ট্রেনিং দেব। আমরা কিছু নতুন শিক্ষানবিশ সাংবাদিক ট্রেনিং দেব, আপনারা আমাদেরকে হেল্প করেন পার্টনার হিসেবে। এর মধ্যে থেকে যারা ভালো করবে আপনারা তাদেরকে নেবেন, অথবা আপনাদের ওকে। আপনাদের সাংবাদিকদের এনেই ট্রেনিং দিলাম। ট্রেনিং দেওয়ার আপনারাই ট্রেনিং, আপনাদের সিনিয়র সাংবাদিক তারা ট্রেনিং দিল। ই হলো যে যারা এখানে এত পার্সেন্টের উপরে ক্যাপ, এই ক্যাপের উপরে যারা রেজাল্ট ভালো করবে, তাদেরকে আমরা প্রমোশন দেব। যখন আচ্ছা, এই ধরনের একটা ইকোসিস্টেম তৈরি করব, যে ট্রেনিংটা কার্যকর হবে এবং ট্রেনিংটা কাজে লাগবে কোনো না কোনো উপায়ে, তখন কিন্তু এটা সাকসেসফুল হবে। আমরা না আসলে নতুন করে চাকা আবিষ্কার করতে চাই না, কারণ চাকা তো আবিষ্কার হয়ে গেছে। চাকা আবিষ্কার করে কি হবে? আমরা সামনে আগাই। ওদের মূল কনসার্ন বাংলাদেশ ব্যাংকের পলিসি নিয়ে, পেপ্যালের। এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করেছি, এবং বাংলাদেশ ব্যাংকে আমি পার্সোনালি যোগাযোগ করেছি তাদের সাথে, আমি পেপালের সাথেও যোগাযোগ করেছি। তো এখানে এই পলিসি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে অবস্থান, সেটা নিয়ে তারা ডেফিনেটলি তারা রিথিঙ্ক করছে। এবং আপনি খেয়াল করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে নিজেও বলেছেন যে পেপাল তারা আনতে চান। হ্যাঁ, তো আমাদের আলোচনার প্রেক্ষিতে এটা তো হয়েছে। আমরা আশাবাদী পেপাল বাংলাদেশে আসবে এবং এটা সাকসেসফুলি অপারেট হবে। এটা দুঃখজনক, এটা আমি বলি, বাংলাদেশের একটা বিশাল সংখ্যার মানুষ দেখবেন অনলাইনে জুয়ার সাথে কানেক্টেড। কেন জানেন? কারণ হচ্ছে যারা অনলাইনে আউটসোর্সিং করে কোনো না কোনো ব্যক্তির পেপাল ব্যবহার করে, এখন যেটা করে বিদেশে কারো না কারো কাউকে দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট খোলায়, সেখানে টাকাটা আসে। আসার পর এই টাকাটা বাংলাদেশে আনে কিভাবে জানেন? এই পেপালের ডলারটা জুয়া যারা খেলে তাদের কাছে বিক্রি করে। বিক্রি করে তারপরে ওইখান থেকে টাকাটা নেয়। ফলে এই এই ডলারটা বাংলাদেশ ব্যাংকে অ্যাকচুয়ালি আসে না। এই টাকাটা যেন বাংলাদেশে আসে, এতে এতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপরেও প্রভাব পড়বে। আমরা যদি এখানে একটা আউটসোর্সিং করে একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। আপনি চেয়ে দেখেন ভিয়েতনাম কোথা থেকে কোথায় নিয়ে গেছে, ওদের ইকোনমিতে কি পরিমাণ কন্ট্রিবিউট করছে। 20%-এর উপরে ওদের ওদের আইটি সেক্টর থেকে ইকে দেয়, জিডিপিতে ওরা কন্ট্রিবিউট করে। হোয়ারেজ আমাদের এই যে প্রায় 2200 কোটি টাকার বাজেট, এবছরের, গতবার ছিল 2800 কোটি টাকার বাজেট, কত পার্সেন্ট আমরা দিয়েছি? 1% এরকম। এই জনগণের টাকা এইভাবে নষ্ট করার কোনো মানে হয় বলেন? এইটুকুই বলতে চাই যে আমাদের গার্মেন্টস শিল্প, এটা
হচ্ছে এই মুহূর্তে আমাদের ইকোনমির একটা বড় চালিকা শক্তি। কিন্তু বিশ্ববাজারে যে অবস্থা এবং রোবোটিক্স যেভাবে এগিয়ে গেছে, গার্মেন্টস শিল্পে ভবিষ্যতে এই কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা যেমন সংকুচিত হবে, এই ব্যবসা আমাদের শেয়ারও আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং এখনই আমাদেরকে এই তথ্য প্রযুক্তি সেক্টরে এগিয়ে যেতে হবে এবং এখান থেকে জাতীয় আয়ের, জিডিপিতে একটা বড় কন্ট্রিবিউট রাখার চেষ্টা করে যেতে হবে। তাহলে আমরা আমরা ভবিষ্যতে আমাদের ইকোনমি এগিয়ে নিতে পারবো।